হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে যেই টপিকটা থেকে ডিসকাস করব সেই টপিকটা হলো গভর্নমেন্ট, সরকার। আর এই টপিকটা থেকে প্রতি বছর কোশ্চেন আসতে দেখা গেছে। তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালাইসিস করলে বুঝতে পারবে যে এই টপিকটা থেকে প্রতি বছর কোশ্চেন কিন্তু অবশ্যই আসে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো আজকের ক্লাসের মধ্যে প্রথমেই সরকার থেকে কনসেপ্টের ডিটেলসে আলোচনা করব, তারপর ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারও ডিসকাস করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে শুরু করছি আজকের ক্লাস সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে গভর্নমেন্ট, সরকার। তো প্রথমেই আমরা সরকারের সংজ্ঞা দেখে নেব। বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদগণ বিভিন্ন সময় সরকারের সংজ্ঞা দিয়েছেন। যে বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদগণ তারা কি করেছেন, বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। অধ্যাপক লেস্কি বলেছেন সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। যে অধ্যাপক লেস্কি কি বলেছেন, সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। সরকার হলো একটি যন্ত্র বিশেষ যার মাধ্যমে রাষ্ট্র তার কার্যাবলী সুসম্পন্ন করে থাকে। বিভিন্ন সময়ে রাষ্ট্রের যে চিন্তাবিদগণ রয়েছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে অধ্যাপক লেস্কি বলেছেন সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। সরকার হলো একটি যন্ত্র বিশেষ যার মাধ্যমে রাষ্ট্র তার যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি সুসম্পন্ন করে থাকে। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাসমূহের বাস্তবায়ন ঘটায়। যে সরকারের মাধ্যমে রাষ্ট্র কি করে, রাষ্ট্র তার যে ইচ্ছাগুলি রয়েছে সেগুলি বাস্তবায়ন ঘটায়, মানে বাস্তবে সেগুলি ঘটায়। কেউ কেউ সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলে থাকেন, কেউ কেউ আবার সরকারকে গভর্নমেন্টকে রাষ্ট্রের মস্তিষ্কও বলে থাকেন। সরকার রাষ্ট্রের চালিকা শক্তি। সরকারই হলো রাষ্ট্রের চালিকা শক্তি। সরকারই হলো সেই রাষ্ট্রের যে চালিকা শক্তি। তো সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, যে বিভিন্ন রাষ্ট্র চিন্তাবিদগণ রয়েছে তারা বিভিন্ন সময়ে সরকার নিয়ে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে অধ্যাপক লেস্কি বলেছেন সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। সরকার হলো একটি যন্ত্র বিশেষ যার মাধ্যমে রাষ্ট্র তার কার্যাবলী সুসম্পন্ন করে থাকে। সরকারের মাধ্যমে রাষ্ট্র কি করে তার যে ইচ্ছাগুলি রয়েছে সেগুলি বাস্তবায়নে ঘটায়। আবার কেউ কেউ সরকারকে রাষ্ট্রের মস্তিষ্কও বলে থাকে। আর সরকারই হলো রাষ্ট্রের চালিকা শক্তি। তো আশা করি সরকারের এই কনসেপ্টটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। নেক্সট যে পার্টটা রয়েছে সেটা হলো রাষ্ট্রের সঙ্গে সরকারের সম্পর্ক। যে রাষ্ট্রের সঙ্গে সরকারের কি সম্পর্ক রয়েছে সেটা এখন ডিটেলসে দেখে নেব। রাষ্ট্র ও সরকারের গভীর সম্পর্ক বিদ্যমান। যে রাষ্ট্র আর সরকারের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। প্রাচীনকালে রাষ্ট্র এবং সরকারকে একই অর্থে ব্যবহার করা হতো। যে প্রাচীনকালে রাষ্ট্র এবং সরকারকে সেম অর্থে ব্যবহার করা হতো। আপাত দৃষ্টিতে রাষ্ট্র ও সরকার শব্দ দুটি সমার্থক মনে হলেও উভয়ের মধ্যে সুসম্পর্ক পার্থক্য বিদ্যমান। যে রাষ্ট্র আর সরকার যে দুইটা শব্দ রয়েছে এইগুলিকে অনেক সময় সমার্থক মনে হলেও, মানে প্রায় সেম মনে হলেও উভয়ের মধ্যে কিন্তু এর পার্থক্য রয়েছে, সুস্পষ্টভাবে পার্থক্য রয়েছে। রাষ্ট্র হলো একটি বিমূর্ত ধারণা আর সরকার সেই ধারণা বাস্তব সংগঠন। যেরকম যে পার্থক্য রয়েছে এই দুইটার মধ্যে, দুইটা কিন্তু সমার্থক শব্দ মনে হলেও তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যর মধ্যে একটা হলো রাষ্ট্র হলো একটা বিমূর্ত ধারণা, আর অন্যদিকে সেই সরকার হলো সেই ধারণাটা, মানে এই যে রাষ্ট্র যে একটা বিমূর্ত ধারণা, এই বিমূর্ত ধারণাটাকে বাস্তবে কার্যকর করা হলো সরকার। তো রাষ্ট্র হলো বিমূর্ত ধারণা আর সেই বিমূর্ত ধারণাগুলিকে বাস্তবে সংগঠন করাই হলো সরকার। রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। রাষ্ট্র হলো একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। চারটি অন্যতম উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত। যে রাষ্ট্রটা চারটি অন্যতম উপাদান নিয়ে গঠিত। তো অধ্যাপক গার্নার কি বলেন, রাষ্ট্রকে যদি জীবদেহ মনে করা হয় তাহলে সরকার হলো এর মস্তিষ্ক। মানে অধ্যাপক গার্নার কি বলেছেন, ভেরি ইম্পর্টেন্ট, রাষ্ট্রকে, যে রাষ্ট্র রয়েছে, রাষ্ট্রকে যদি জীবদেহ হিসাবে, বডি হিসাবে মনে করা হয়, আর সেই বডির যে মাথাটা রয়েছে সেই মস্তিষ্কটা হলো সরকার। অর্থাৎ বলতে পারি রাষ্ট্রকে যে কে হ্যান্ডেল করে, সরকার। তো তার জন্য রাষ্ট্র যদি জীব দেহ হয়, সরকার হলো সেই দেহের মস্তিষ্ক। তো এখানে হলো রাষ্ট্র ও সরকারের মধ্যে যে সম্পর্কটা। ওকে, নেক্সট রয়েছে
সংসদীয় সরকার। এখন আমরা দেখব সংসদীয় সরকার। যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলে। যে শাসন ব্যবস্থায় যে শাসন বিভাগ রয়েছে তার কাজের জন্য শাসন ব্যবস্থায় যে শাসন বিভাগের যে কাজ রয়েছে সেই কাজের জন্য আইনসভার কাছে কি দায়ী থাকে তাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলা হয়। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসন ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকে আর সরকার পরিচালনায় প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন যে মন্ত্রী সবার হাতে। মানে এই যে সংসদীয় বা মন্ত্রী পরিষদের শাসন ব্যবস্থার মধ্যে একজন নামমাত্র মানে শুধু নামেই প্রধান রাষ্ট্রপ্রধান থাকে আর সরকার পরিচালনা করার জন্য তার যে প্রকৃত ক্ষমতা কার কাছে থাকে আইনসভার যে আস্থাভাজন রয়েছে সে মন্ত্রী সবার হাতে থাকে সেই প্রকৃত ক্ষমতাটা। প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার নেতা। যে মন্ত্রিসভার নেতাকে প্রধানমন্ত্রী। সরকার প্রধান মন্ত্রিসভা যতক্ষণ পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবেন ততক্ষণ শাসন ক্ষমতা পরিচালনা করতে পারবেন। আইনসভার অনাস্থা প্রকাশ পেলে মন্ত্রিসভা পদত্যাগ করবেন। যে আইনসভার যে অনাস্থা প্রকাশ পেলে মন্ত্রিসভা কি করবেন? পদত্যাগ করবেন। মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য। যে মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছে তারাই হলো আইনসভার সদস্য। মন্ত্রীগণ ব্যক্তিগত ও যৌথভাবে সংসদের নিকট জবাবদিহি করেন। যে মন্ত্রীগণ ব্যক্তিগত এবং যৌথভাবে সংসদের কাছে জবাবদিহি করেন। গ্রেট ব্রিটেন, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া প্রভৃতি রাষ্ট্রে সংসদীয় সরকার প্রচলিত আছে। যে যদি এরকম আসতে পারে যে নিচের কোন রাষ্ট্রতে যে কি হয় সংসদীয় সরকার প্রচলিত আছে, অপশনে ধরো দিয়ে দিল ভারত, তারপর ধরো আরো 3টে অপশন দিয়ে দিল, তো এই 4টাতে গ্রেট ব্রিটেন, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া এগুলি থাকলে আমরা মনে করব এগুলির মধ্যে কি এগুলির মধ্যে সংসদীয় সরকার প্রচলিত আছে। ওকে, তো এই নামগুলি জানা থাকলে কিন্তু যেটাই পরীক্ষাতে আসুক সেটা আমরা আনসার করতে পারবো। বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে, তবে এই চ্যাপ্টার থেকে অবশ্যই তোমরা একটা কোশ্চেন হলেও পাবি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এনিওয়ে, এটা গেল সংসদীয় সরকার। নেক্সট রয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকার। এখন আমরা দেখব রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রপতি প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। যে রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে কোন ব্যবস্থাটাকে বোঝায়? যেখানে রাষ্ট্রপতি প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী, মানে রাষ্ট্রপতি যেখানে প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী এবং তিনি মন্ত্রিমণ্ডলী দ্বারা শাসন কার্য পরিচালনা করেন। এবং তিনি কি করেন? যে রাষ্ট্রপতি প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী তিনি করেন মন্ত্রিমণ্ডলীর দ্বারা শাসন কার্য পরিচালনা করেন। মন্ত্রিমণ্ডলী যারা রয়েছে তাদের দ্বারা সেই শাসন কার্যটা পরিচালনা করেন। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনা প্রকৃত ক্ষমতা প্রয়োগ করেন এবং তিনি তার কার্যনীতির জন্য আইন বিভাগের কাছে দায়ী নন। এবং তিনি তার কার্যনীতির জন্য আইন বিভাগের কাছে দায়ী নন, জবাবদিহি করতে বাধ্য নন। এক কেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার। এখন কি দেখব? এক কেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে গণতান্ত্রিক সরকার দুই ভাগে বিভক্ত। যে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে বিভক্ত করা হয়? দুই ভাগে বিভক্ত করা হয়। সেগুলি কি? একটা হলো এক কেন্দ্রিক সরকার আর একটা যুক্তরাষ্ট্রীয় সরকার। এক কেন্দ্রিক সরকার আর যুক্তরাষ্ট্রীয় সরকার। তো কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের ক্ষমতা বন্টনের ভিত্তিতে গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো এক কেন্দ্রিক সরকার আর একটা হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। ওকে, সো নেক্সট রয়েছে এক কেন্দ্রিক সরকার। এখন আমরা এক কেন্দ্রিক সরকার আর যুক্তরাষ্ট্রীয় সরকারটা একটু ডিটেলসে দেখে নেব। এক কেন্দ্রিক সরকারটা কি? এক কেন্দ্রিক সরকার বলতে সেই সরকারকে বোঝায় যেখানে রাষ্ট্রের সকল ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় সরকারের উপর ন্যস্ত। মানে এক কেন্দ্রিক সরকার সেই সরকারকে বোঝায় যেখানে রাষ্ট্রের যে কি সকল ক্ষমতা যত ক্ষমতা রয়েছে সবটা একটা মাত্র কেন্দ্রীয় সরকারের উপর ন্যস্ত। সে একমাত্র কেন্দ্রীয় সরকারের উপর ন্যস্ত। ওই ধরনের সরকারকেই বলা হয় এক কেন্দ্রিক সরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে বোঝায় যেখানে রাষ্ট্রের শাসন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা সংবিধানের মাধ্যমে
কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। মানে যেখানে রাষ্ট্রের শাসন সংক্রান্ত যত ক্ষমতা রয়েছে সেগুলি সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় কেন্দ্রীয় এবং সেন্ট্রাল এবং প্রাদেশিক সরকারের মধ্যে তারা ভাগ করে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়, তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। ইংরেজি ফেডারেশন শব্দটি লাতিন শব্দ যে ফিউডাস থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হলো মিলন বা সন্ধি। তার অর্থ কি? মিলন বা সন্ধি। উৎপত্তিগত অর্থে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কয়েকটি রাষ্ট্র মিলিত হয়ে যে সরকার গঠন করে তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। মানে কয়েকটি রাষ্ট্র মিলিত হয়ে যে সরকারটা গঠন করে তাকে যুক্তরাষ্ট্রীয় বলা হয়। তো এটা গেল এককেন্দ্রিক সরকার, আর এখানে গেল যুক্তরাষ্ট্রীয় সরকার। তারপরে আমরা যে পার্টটা দেখে নেব সেটা হলো সরকারের 3টি বিভাগ রয়েছে। সরকারের কয়টি বিভাগ রয়েছে? 3টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরকারের 3টি বিভাগ রয়েছে, আর সেই 3টি বিভাগ হলো শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। কি? শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। প্রথমে দেখব আমরা শাসন বিভাগের কাজ। শাসন বিভাগের কি কাজ রয়েছে সেটা আমরা আগে দেখে নেব। 1 নম্বরে রয়েছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা। শাসন বিভাগের পক্ষে স্বরাষ্ট্র দপ্তর এই কাজগুলি করে থাকে, যে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা সেগুলি বজায় রাখা। শাসন বিভাগের পক্ষে স্বরাষ্ট্র দপ্তর এই কাজগুলি করে থাকে। যে শাসন বিভাগের পক্ষে কে এই কাজগুলি করে থাকে? স্বরাষ্ট্র দপ্তর এই কাজগুলি করে থাকে, যে অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। তো এটা হলো শাসন বিভাগের একটা কাজ। নেক্সট রয়েছে 2 নম্বরে দেখো পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী। এখন কি? পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী। অন্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন। যে অন্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, যে পররাষ্ট্র সংক্রান্ত যে কাজগুলি রয়েছে সেটার মধ্যে একটা হলো অন্য রাষ্ট্রের সাথে সে কূটনৈতিক সম্পর্ক স্থাপন। তারপর রয়েছে অন্য রাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ, অপর রাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি গ্রহণ, যুদ্ধ বা শান্তি সংক্রান্ত প্রস্তাব গ্রহণ, অপর রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক এবং বাণিজ্যিক চুক্তি সম্পাদন প্রভৃতি। তো এগুলি গেল পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী। এখন আমরা দেখব প্রতিরক্ষা সংক্রান্ত কার্যাবলী। কি দেখব? প্রতিরক্ষা সংক্রান্ত কার্যাবলী। এটার মধ্যে প্রথমেই রয়েছে সেনাবাহিনীকে পরিচালনা করা। কাকে? সেনাবাহিনীকে পরিচালনা করা, যুদ্ধ ঘোষণা করা, সামরিক নির্দেশ জারি করা প্রভৃতি। যে প্রতিরক্ষা সংক্রান্ত যে কাজগুলি সেই কাজগুলি হলো যে সেনাবাহিনী যারা থাকে তাদেরকে পরিচালনা করা, কোনো যুদ্ধ হলে সেই যুদ্ধ ঘোষণা করা, বা সামরিক কোনো কি করা? নির্দেশ জারি করা ইত্যাদি। নেক্সট রয়েছে অর্থনৈতিক কাজ। অর্থনৈতিক কি কাজ রয়েছে? অর্থনৈতিক কাজের মধ্যে পড়ে যে রাষ্ট্রের বাৎসরিক আয় ব্যয়ের বাজেট স্থির করা। যে রাষ্ট্রের বাৎসরিক ইয়ারলি কত আয় বা ব্যয় হবে সেই বাজেটটা স্থির করা। অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের ক্ষেত্রে প্রতিনিধিত্ব প্রেরণ করা। যে অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের ক্ষেত্রে যে প্রতিনিধি প্রেরণ করা হয়, এটা গেল অর্থনৈতিক কাজ। এখন রয়েছে দেখো বিচার সংক্রান্ত কার্য। বিচার সংক্রান্ত কি কাজ রয়েছে দেখো। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র শাসন বিভাগ বিচারপতিদের নিয়োগ, পদোন্নতি, বদলি প্রভৃতি কাজও করে থাকে। যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র শাসন বিভাগ বিচারপতিদের নিয়োগ, পদোন্নতি, বদলি প্রভৃতি কাজও করে থাকে। অনেক দেশের সরকারি কর্মচারীদের বিচারের জন্য প্রশাসনিক বিচার ব্যবস্থা শাসন বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র শাসন বিভাগ বিচারপতিদের নিয়োগ, পদোন্নতি, বদলি প্রভৃতি কাজও করে থাকে। অনেক দেশের সরকারি কর্মচারীদের বিচারের জন্য প্রশাসনিক বিচার ব্যবস্থা শাসন বিভাগের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তো এটা হলো বিচার সংক্রান্ত যে কাজগুলি রয়েছে সেগুলি। নেক্সট রয়েছে আইন সংক্রান্ত কাজ। এখন কি দেখব আমরা? আইন সংক্রান্ত কাজ। সংসদীয় শাসন ব্যবস্থা আইন বিভাগকে অধিবেশনে আহ্বান করে এবং অধিবেশন স্থগিত রাখতে পারে। যে সংসদীয় শাসন ব্যবস্থা যে আইন বিভাগকে কি অধিবেশনে আহ্বানও করতে পারে, আবার সেই অধিবেশনটা স্থগিত রাখতে পারে। এটা হলো আইন সংক্রান্ত যে কাজ রয়েছে সেটা। নেক্সট রয়েছে আইন বিভাগ। আগে আমরা শাসন বিভাগ দেখলাম, এখন আমরা দেখব আইন বিভাগ। তো আইন বিভাগটা কি? সরকারের 3টি বিভাগের মধ্যে আইন বিভাগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ। যে সরকারের যে 3টা বিভাগ রয়েছে, কি রয়েছে আমরা দেখেছি, যে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই 3টা বিভাগ রয়েছে। তো প্রথমে আমরা শাসন বিভাগ দেখলাম, এখন আমরা আইন বিভাগ দেখছি। তো এই যে সরকারের 3টা বিভাগ রয়েছে, এই 3টা বিভাগের মধ্যে আইন বিভাগটা হলো গুরুত্বপূর্ণ একটা বিভাগ।
বর্তমানে বিশ্বে রাষ্ট্র জনকল্যাণমূলক কাজ করে থাকে, যে বর্তমান বিশ্বে রাষ্ট্র জনকল্যাণের জন্য বিভিন্ন কাজ করে থাকে। জনকল্যাণমূলক রাষ্ট্রে সরকারের কাজকর্ম নির্ধারণ ও প্রয়োগ ক্ষেত্রে আইন বিভাগের ভূমিকা যে অনস্বীকার্য। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইন বিভাগকে অন্যান্য বিভাগ থেকে শক্তিশালী মনে করা হয়, যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইন বিভাগকে অন্য বিভাগের তুলনায় সবথেকে শক্তিশালী বিভাগ বলে মনে করা হয়, কারণ এটি সরকারি নীতি নির্ধারণ যন্ত্র এবং রাষ্ট্রের প্রয়োজনীয় আইন সরবরাহী সংস্থা। আইনসভার কার্যাবলী নিম্নে আলোচনা করা হলো। এখন আইন যে বিভাগটা কি সেটা তো দেখলাম, যে সরকারের 3টি বিভাগের মধ্যে আইন বিভাগটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আইন বিভাগের মধ্যে বিশ্বে যে রাষ্ট্র জনকল্যাণমূলক কাজ হয়ে থাকে, মানে জনকল্যাণমূলক রাষ্ট্রে সরকারের কাজকর্ম নির্ধারণ ও প্রয়োগের ক্ষেত্রে আইন বিভাগের যে ভূমিকাটা সেটা অনস্বীকার্য। তো এই যে আইন বিভাগে কিছু কাজ রয়েছে, সেই ইম্পর্টেন্ট কাজগুলি কি সেগুলি এক এক করে নিচে দেওয়া রয়েছে। সো ফার্স্ট ওয়ান হলো আইন প্রণয়ন করা। ফার্স্টে কি আইন বিভাগের প্রথম কাজ হলো আইন প্রণয়ন করা। আইনসভার প্রধান ও অন্যতম কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। যে আইনসভার প্রধান ও অন্যতম কাজ কি আইন প্রণয়ন করা। আইনসভা আইন প্রণয়ন করে, শাসন বিভাগ প্রয়োগ করে, বিচার বিভাগ বাস্তবায়ন করে। মানে এই যে সরকারের 3টা বিভাগ রয়েছে, 3টা বিভাগের যে 3 ধরনের আলাদা আলাদা কাজ রয়েছে, তার মধ্যে যে আইন সভাটা রয়েছে, আইন বিভাগটা রয়েছে, আইন বিভাগ কি করে? আইনসভার কাজ হলো আইনটা প্রণয়ন করা, আর শাসন বিভাগের কাজ হলো সেই যে আইনটা প্রণয়ন করা হয়েছে সেটাকে প্রয়োগ করা, আর বিচার বিভাগের কাজ হলো সেই কাজটাকে বাস্তবায়ন করা। ওকে, তো আইনসভার কাজ আইন প্রণয়ন করা, শাসন বিভাগের কাজ প্রয়োগ করা, বিচার বিভাগের কাজ হলো বাস্তবায়ন করা। ওকে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট রয়েছে 2 নম্বরে আইন সংশোধন। এখন দেখব কি আইন সংশোধন। প্রয়োজনে আইনসভা রাষ্ট্রীয় জীবনে প্রাচীন আমলের আইনকে বাতিল করে সেখানে নতুন আইন তৈরি করতে পারে। যে প্রয়োজনে, যদি প্রয়োজন হয়, আইনসভার যে রাষ্ট্রীয় জীবনের প্রাচীন আমলে যে আইনগুলি রয়েছে, মানে প্রয়োজন হলে, ধরো আগের আমলের প্রাচীন আমলে কোনো আইন রয়েছে, সেই আইনটাকে বাতিল করে সেটাকে বাতিল করে, আগেরটাকে বাতিল করে কেউ নতুন আইনও তৈরি করতে পারে যদি প্রয়োজন হয়। প্রচলিত আইনের সংশোধন করা এই সবার গুরুত্বপূর্ণ কাজ। আর প্রচলিত আইনের যে সংশোধন করা, যে আইনগুলি অলরেডি আছে সেগুলিকে, সেই জায়গায় কোনো ভুল থাকলে সেগুলি সংশোধন করা হলো এই সবার, অর্থাৎ আইনসভার গুরুত্বপূর্ণ একটা কাজ। নেক্সট রয়েছে বিচার সংক্রান্ত কাজ। এখন কি আসবে? বিচার সংক্রান্ত কাজ। আইনসভার কিছু বিচার সংক্রান্ত কাজ করে থাকে, যে আইনসভা কিছু বিচার সংক্রান্ত কাজও করে থাকে। ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষ লর্ড সভা। যে ব্রিটেনের যে আইনসভার উচ্চকক্ষটার নাম হলো লর্ড সভা, সর্বোচ্চ আপিল আদালত হিসাবে গণ্য হয়। আর এই যে লর্ড সভাটা, সেটা সর্বোচ্চ আপিল আদালত হিসাবে গণ্য হয়। তো এটা গেল বিচার সংক্রান্ত কাজ। এরপর দেখো 4 নম্বরে নির্বাচন সংক্রান্ত কাজ। এখন আমরা কি দেখব? নির্বাচন সংক্রান্ত কাজ। কোনো দেশের আইনসভা কিছু নির্বাচন সংক্রান্ত কাজ করে থাকে। যে কোনো দেশে যে আইনসভাটা, এটা কিছু নির্বাচন সংক্রান্ত কাজও করে থাকে। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান সাধারণ আইনসভার সদস্য দ্বারা নির্বাচিত হয়ে থাকে। নিয়মতান্ত্রিক যে রাষ্ট্রপ্রধান রয়েছে, এই সাধারণ আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে থাকে। তো এটা হলো নির্বাচন সংক্রান্ত কাজ। এখন রয়েছে বিচার বিভাগ। প্রথমে আমরা শাসন বিভাগ দেখলাম, তারপর আইন বিভাগ দেখলাম, এখন দেখব আমরা বিচার বিভাগ। ওকে, বিচার বিভাগের কনসেপ্টটা আগে দেখে নিই। বিচার বিভাগ সরকারের 3টি বিভাগের মধ্যে অন্যতম। দেশের সমস্ত বিচারকদের নিয়ে বিচার বিভাগ গঠিত। মানে এই যে সরকারের 3টা বিভাগ রয়েছে, তার মধ্যে থেকে বিচার বিভাগটা হলো অন্যতম। আর দেশের সমস্ত যত বিচারক রয়েছে সবাইকে নিয়ে এই বিচার বিভাগটা গঠিত হয়। বিচার বিভাগ বিচার পরিচালনা করে। বিচার বিভাগের কাজ কি? বিচার পরিচালনা করা। অপরাধীদের শাস্তি দেওয়া বিচার বিভাগের প্রধান কাজ। অপরাধীদের শাস্তি দেওয়া হলো সেই বিচার বিভাগের প্রধান কাজ। দুষ্টের দমন শিষ্টের লালন করাই বিচার বিভাগের দায়িত্ব। যে দুষ্টের দমন করা, শিষ্টের লালন করা, এটাই হলো বিচার বিভাগের দায়িত্ব, রেসপন্সিবিলিটি। নাগরিকদের স্বাচ্ছন্দ্য ও শান্তিপূর্ণ জীবনের জন্য বিচার বিভাগ তার কর্তব্য পালন করে থাকে। যে নাগরিকদের স্বাচ্ছন্দ্য ও শান্তিপূর্ণ জীবনের জন্য বিচার বিভাগ তার কর্তব্য পালন করে থাকে।
অধ্যাপক ব্রাইস বলেন, অধ্যাপক ব্রাইস কি বলেছেন? বিচার বিভাগের কর্মকুশলতা অপেক্ষা কোনো সরকারের যোগ্যতা বিচার করা উপযোগী মানদণ্ড নেই। যে বিচার বিভাগে কর্মকুশলতা অপেক্ষা কোনো সরকারের যোগ্যতা বিচার করার উপযোগী মানদণ্ড নেই। নিম্নে বিচার বিভাগের কার্যাবলীগুলি আলোচনা করা হলো। বিচার বিভাগের কনসেপ্টটা তো দেখলাম যে বিচার বিভাগটা কি, সরকারের 3টি বিভাগের মধ্যে বিচার বিভাগ হলো অন্যতম। আর বিচার বিভাগটা গঠিত হয় কাদের নিয়ে? দেশের সমস্ত যে বিচারক রয়েছে তাদের নিয়ে সে বিচার বিভাগটা গঠিত হয়। আর বিচার বিভাগের কাজ হলো বিচার পরিচালনা করা, আর তার মেইন কাজটা, তার প্রধান কাজ হলো অপরাধীদের যে শাস্তি দেওয়া। ওকে, তো এগুলি গেল বিচার বিভাগের যে কনসেপ্টটা। এখন আমরা বিচার বিভাগের কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে সেগুলি আমরা এক এক করে দেখে নেব। সো বিচার সংক্রান্ত কাজ। বিচার বিভাগ আইনকে বাস্তবায়িত করে। বিচার বিভাগ কি করে? আইনকে বাস্তবায়িত করে। এই বিভাগ দেশের আইন মোতাবেক বিচার কার্য সম্পাদন করেন। যে এই বিভাগটা কি করে? দেশের যত আইন রয়েছে সেই আইনের অ্যাকর্ডিং বিচার কার্য সম্পাদন করে। এটি ব্যক্তির সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের মোকাবিলা সম্পর্ক করে। এটা গেল বিচার সংক্রান্ত কাজ। নেক্সট রয়েছে আইন সংক্রান্ত কাজ। এখন আমরা দেখব আইন সংক্রান্ত কাজ। বিচার বিভাগ আইনের ব্যাখ্যা করে। বিচার বিভাগ কি করে? আইনের ব্যাখ্যা করে। প্রয়োজনে নিজস্ব মতামতের প্রতিফলন ঘটায়। যে প্রয়োজনে নিজস্ব মতামতেরও প্রতিফলন ঘটায়। আইনের এই ব্যাখ্যা পরবর্তীকালে উদাহরণ হিসাবে ব্যবহৃত হয়। যে আইনের যে এই ব্যাখ্যাটা সেটা পরবর্তীকালে উদাহরণ হিসাবে ব্যবহৃত হয়। শাসন সংক্রান্ত কাজ। বিচার বিভাগ শুধু বিচার সংক্রান্ত কাজ করে না। বিচার বিভাগটা শুধু বিচার সংক্রান্তই কাজ করবে এরকম না, শাসন সংক্রান্ত কাজও করে থাকে। মানে বিচার বিভাগ শুধুমাত্র বিচার নিয়ে কাজ করবে এরকম না, শাসন সংক্রান্ত কাজও বিচার বিভাগে করে থাকে। নাবালকের সম্পত্তি দেখাশোনা করা। বিদেশি নাগরিককে নাগরিকত্ব প্রদান করা হলো বিচার বিভাগেরই কাজ। যে নাবালকের যে সম্পত্তি সেগুলি দেখাশোনা করা বা বিদেশি নাগরিককে নাগরিকত্ব প্রদান করা হলো বিচার বিভাগেরই কাজ। তো এটা গেল আইন সংক্রান্ত কাজ। এখানে আমরা দেখলাম শাসন সংক্রান্ত কাজ। এখন দেখব জনগণের মৌলিক অধিকার রক্ষা। জনগণের মৌলিক অধিকারগুলি রক্ষা। বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার রক্ষা করে। বিচার বিভাগ কি করে? জনগণের যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেই মৌলিক অধিকারগুলি রক্ষা করেন। শাসন বিভাগে যে যথেচ্ছাচারের বিরুদ্ধে বিচার বিভাগ একমাত্র হাতিয়ার হিসাবে কাজ করে। তো এটা গেল জনগণের মৌলিক অধিকার। এখন আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। তো প্রশ্ন উত্তর আলোচনা করার আগে একবার দেখে নিই রিপিটে যে আমরা কি দেখেছি আজকে ক্লাসে। তো আজকে যে টপিকটা থেকে স্টার্ট করেছি সেই টপিকটা কি? টপিকটা হলো সরকার, গভর্নমেন্ট। ওকে, তো এই যে সরকার, প্রথমে আমরা সরকার কি, সরকারের যে কনসেপ্টটা রয়েছে তার কি সংজ্ঞা দেওয়া হয়েছে, অধ্যাপক লেস্কি কি সংজ্ঞা দিয়েছেন সেটা আমরা দেখে নিলাম। তারপর আমরা এখানে দেখলাম রাষ্ট্র আর সরকারের মধ্যে কি সম্পর্ক রয়েছে, কি পার্থক্য রয়েছে সেটা দেখলাম। নেক্সট আমরা দেখলাম সংসদীয় সরকার। কি দেখলাম? সংসদীয় সরকারের কনসেপ্টটা ডিটেলসে দেখে নিলাম। তারপর আমরা দেখলাম রাষ্ট্রপতি শাসিত সরকার। নেক্সট দেখলাম এককেন্দ্রিক আর যুক্তরাষ্ট্রের সরকারটা কি সেটা আমরা দেখে নিলাম। তারপর এককেন্দ্রিক সরকার ডিটেলসে এবং যুক্তরাষ্ট্রের সরকারও ডিটেলসে দেখলাম। নেক্সট পড়লাম সরকারকে 3টে ভাগে ভাগ করা হয়েছে: শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। প্রথমেই স্টার্ট হলো শাসন বিভাগ। তো শাসন বিভাগ কি, তার যে কাজগুলি কি সেটা আমরা দেখলাম। যে তার মধ্যে কি কি রয়েছে, যে শাসন বিভাগের কার্যাবলী, পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী, প্রতিরক্ষা সংক্রান্ত কার্যাবলী, অর্থনৈতিক কার্য, তারপর যেরকম বিচার সংক্রান্ত কার্য, আইন সংক্রান্ত কার্য। নেক্সট দেখলাম আইন বিভাগ। শাসন বিভাগ শেষ হলো, তারপর শুরু হলো আইন বিভাগ। আইন বিভাগের কনসেপ্টটা কি সেটা দেখলাম, আইন বিভাগের কাজগুলি কি সেগুলিও দেখলাম। যেরকম আইন প্রণয়ন করা, তারপর রয়েছে আইন সংশোধন করা, বিচার সংক্রান্ত কাজ রয়েছে, তারপর রয়েছে নির্বাচন সংক্রান্ত কাজ। নেক্সট দেখলাম বিচার বিভাগ। বিচার বিভাগটা কি বা বিচার বিভাগে কি কি কাজ রয়েছে সেগুলি দেখলাম, যেরকম বিচার সংক্রান্ত কাজ। নেক্সট দেখলাম আইন সংক্রান্ত কাজ, তারপর শাসন সংক্রান্ত কাজ। লাস্ট যেটা দেখলাম জনগণের মৌলিক অধিকার রক্ষা করা। তো এগুলি আমরা দেখে নিলাম। তো আশা করি তোমরা কনসেপ্ট ক্লাসটা বুঝতে পেরেছো। এখন আমরা প্রশ্নোত্তর আলোচনা করব। আর প্রশ্নোত্তর আলোচনা করার আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে
নোটস অ্যাভেলেবেল রয়েছে, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসই রয়েছে। টেটের সিলেবাসের টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসের নোটস রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। একদম চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ডিটেইল ডিসকাশন উইথ কোশ্চেন আনসার আর এমসিকিউস। আর নোটসের সাথে তোমরা স্পেশাল ফ্রিতে অনলাইন মক টেস্টও পেয়ে যাবে। আর তাছাড়া অফলাইন মক টেস্ট দিলে সেই সুবিধাও আমাদের কাছে রয়েছে। আর ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো। তো যেটাই তোমাদের প্রয়োজন টেটের রিলেটেড সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টারে এই অফিসিয়াল নাম্বারে তোমরা ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। বাকি ডিটেলস পরে বলছে কি ক্লাসটা সেরে নিই। এনিওয়ে এখন আসি প্রশ্ন উত্তর আলোচনার ক্ষেত্রে। সো এখানে প্রথম প্রশ্ন রয়েছে, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি কে লিখেছেন? এই যে অ্যালান বল। অ্যালান বল মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছেন। সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র, কে বলেছেন? গ্যাটেল। সরকার হলো প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন এবং কার্যকর করে, কে বলেছেন এটা? উইলবি। উইলবি এই কথাটা বলেছেন। নেক্সট রয়েছে 4 নম্বরে, এরিস্টটল প্রতিনিধি অনুযায়ী সরকারকে শ্রেণীবিভাগ করেছেন কয়টি? 2টি। এগুলি হলো উদ্দেশ্যমূলক নীতি আর একটা হলো সংখ্যা নীতি। উদ্দেশ্যমূলক নীতি আর সংখ্যা নীতি। সরকারের সবচেয়ে ভালো বা উত্তম শাসন ব্যবস্থা হলো পলিটি, কে বলেছেন? এরিস্টটল। এরিস্টটল বলেছেন। দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থটি কে লিখেছেন? মন্তেস্কু। দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থটি লিখেছেন মন্তেস্কু। 7 নম্বরে রয়েছে, সংসদীয় শাসন ব্যবস্থার মাতৃভূমির পীঠস্থান নামে পরিচিত গ্রেট ব্রিটেন। দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা এরিস্টটল। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান কি? সরকার। 10 নম্বরে রয়েছে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন মেকিয়াভেলি। মেকিয়াভেলি। রাষ্ট্রবিজ্ঞানকে মূল বিজ্ঞান বলেছেন কে? এরিস্টটল। ভারতের কি ধরনের শাসন ব্যবস্থা বা সরকার প্রবর্তিত হয়েছে? সংসদীয় সরকার। ভারতে কি ধরনের শাসন ব্যবস্থা বা সরকার প্রবর্তিত হয়েছে? সংসদীয় সরকার। 13 নম্বরে রয়েছে, যুক্তরাষ্ট্রীয় সরকার দেখতে পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ভারতবর্ষে। যুক্তরাষ্ট্রীয় সরকার দেখতে পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ভারতবর্ষে। 14 নম্বর, এককেন্দ্রিক সরকার দেখতে পাওয়া যায় ব্রিটেন। এককেন্দ্রিক সরকার দেখতে পাওয়া যায় ব্রিটেন। 15, সাম্যবাদী সরকার দেখতে পাওয়া যায় চীন। সাম্যবাদী সরকার দেখতে পাওয়া যায় চীন। 16 নম্বরে রয়েছে, সাবেকি সরকার দেখতে পাওয়া যায় সৌদি আরব। সাবেকি সরকার দেখতে পাওয়া যায় সৌদি আরব। সামরিক সরকার দেখতে পাওয়া যায় যে নাইজেরিয়া। সামরিক সরকার দেখতে পাওয়া যায় নাইজেরিয়া। অসামরিক সরকার দেখতে পাওয়া যায় আলজেরিয়া। অসামরিক সরকার দেখতে পাওয়া যায় কি? আলজেরিয়া। নেক্সট রয়েছে 19 নম্বরে, সরকারের 3টি বিভাগ হলো শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। ভারতবর্ষ হলো একটি গণতান্ত্রিক দেশ। রাজতন্ত্রের সিদ্ধান্ত গ্রহণ করেন রাজা বা রানী। রাজতন্ত্রের যে সিদ্ধান্ত সেগুলি কে গ্রহণ করেন? রাজা বা রানী। 24 নম্বরে রয়েছে, ভারতবর্ষে ভোটাধিকার স্বীকৃত ভারতীয় নাগরিকদের ভোট দেওয়ার জন্য প্রয়োজন 18 বছর। 1920 সালে নারীরা ভোটাধিকার লাভ করেন মার্কিন যুক্তরাষ্ট্রে। 1920 সালে নারীরা ভোটাধিকার লাভ করেন মার্কিন যুক্তরাষ্ট্র। 27 নম্বরে রয়েছে, জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার এবং তার পরিচালন ব্যবস্থাকে বলা হয় গণতন্ত্র। কি বলা হয়? গণতন্ত্র। এককেন্দ্রিক সরকার বর্তমান রয়েছে এমন একটি দেশ হলো ব্রিটেন। যে এককেন্দ্রিক সরকার রয়েছে বর্তমানে কোন দেশে? ব্রিটেনে। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল এমন একটি দেশ, তা হলো ইতালি। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল এমন একটি দেশ আর সেটা হলো ইতালি। 30 নম্বরে রয়েছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অন্যতম কার্যকারী একটি দেশ হলো আমেরিকা। যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অন্যতম কার্যকারী একটি দেশ কোনটা? আমেরিকা। বর্তমানে সর্বোচ্চ রাজনৈতিক ব্যবস্থা হলো গণতন্ত্র। ভারতে কিরূপ দল ব্যবস্থা পরিলক্ষিত হয়? বহুদলীয় ব্যবস্থা। ভারতে বহুদলীয় ব্যবস্থা পরিলক্ষিত হয়। 33, ক্ষমতা যখন একজন বা একটি গোষ্ঠীর হাতে থাকে তখন তাকে বলা হয় কি? একনায়কতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন জনগণের দ্বারা প্রত্যক্ষ ভোটে। জনগণের দ্বারা প্রত্যক্ষ ভোটে। 35,
ব্রিটেনের রাজা অথবা রানী নির্বাচিত হন উত্তরাধিকার সূত্রে। যে ব্রিটেনের যে রাজা বা রানী কিভাবে নির্বাচিত হয়, যে উত্তরাধিকার, যে যেরকম ধরো রাজার ছেলে রাজা হবে, এরকম উত্তরাধিকার সূত্রে ব্রিটেনের রাজা অথবা রানী নির্বাচিত হন। 36 সরকারের কার্যাবলীকে ভাগ করা যায় 3 ভাগে। বহু পরিচালিত শাসন ব্যবস্থা উদাহরণ কোনটা? সুইজারল্যান্ডের শাসন ব্যবস্থা। যে বহু পরিচালিত শাসন ব্যবস্থা একটি উদাহরণ হলো সুইজারল্যান্ডের শাসন ব্যবস্থা। নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলো ভারতের রাষ্ট্রপতি। যে নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলো ভারতের রাষ্ট্রপতি। আর যদি বলা হয় প্রকৃত সর্বস্ব শাসক, তখন কি হয়ে যাবে? ভারতের প্রধানমন্ত্রী। 39 বহু শাসক দেখা যায় সুইজারল্যান্ডে। শাসন বিভাগের পক্ষে অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করেন স্বরাষ্ট্র দপ্তর। কে করে? স্বরাষ্ট্র দপ্তর। শাসন বিভাগের পক্ষে সামরিক কার্যাবলী সম্পাদন করেন প্রতিরক্ষা দপ্তর। যে শাসন বিভাগের পক্ষে সামরিক কার্যাবলী সম্পাদন করেন কি? প্রতিরক্ষা দপ্তর। 42 আইনসভার জননী বলা হয় ব্রিটেনের পার্লামেন্টকে। আইনসভার জননী কাকে বলা হয়? ব্রিটেনের পার্লামেন্টকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবক্তা হলেন জন স্টুয়ার্ট মিল। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবক্তক হলেন জন স্টুয়ার্ট মিল। আর এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তক হলেন ফ্র্যাঙ্কলিন। এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তক হলেন ফ্র্যাঙ্কলিন। তারপর রয়েছে মডার্ন ডেমোক্রেসি গ্রন্থটি লিখেছেন লর্ড ব্রাইস। গণপ্রজাতন্ত্রী চীনের আইনসভা হলো এক কক্ষ বিশিষ্ট। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি গঠিত হয় বলে জনপ্রিয় কক্ষ বলা হয় নিম্ন কক্ষকে। কোনটাকে বলা হয় জনপ্রিয় কক্ষ? নিম্ন কক্ষকে জনপ্রিয় কক্ষ বলা হয়। কেন বলা হয়? জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় যে প্রতিনিধি রয়েছে তারা, তার জন্যই একে জনপ্রিয় কক্ষ বলা হয়, নিম্ন কক্ষকে, অর্থাৎ লোকসভাকে। 48 মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভার জনপ্রিয় তথ্যের নাম হলো জনপ্রতিনিধি সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের নাম জনপ্রতিনিধি সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম তখন সিনেট। যে কারণ এটা মার্কিন যুক্তরাষ্ট্রে বলা হয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কেন্দ্রের নাম হলো সিনেট। 51 ব্রিটেনের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। ব্রিটেনের পার্লামেন্টটা কীরকম? দ্বিকক্ষ বিশিষ্ট। বা ভারতের পার্লামেন্ট সেটাও দ্বিকক্ষ বিশিষ্ট। আইনসভা হতে পারে এক কক্ষ, আবার দ্বিকক্ষ হতে পারে, এক কক্ষ এবং দ্বিকক্ষ বোধ। মার্কিন যুক্তরাষ্ট্রে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। এখন পরীক্ষাতে আসতে পারে, ধরো পার্লামেন্টে বললো ভারতের পার্লামেন্ট, যে ভারতের পার্লামেন্টটা কয় কক্ষ বিশিষ্ট, নিচে দ্বিকক্ষ, এক কক্ষ এরকম দিয়ে দিল, তখন হবে কি? দ্বিকক্ষ। ব্রিটেনের হলে দ্বিকক্ষ, ভারতের হলেও দ্বিকক্ষ, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষ। আর আইনসভা হতে পারে এক কক্ষ, হতে পারে আবার দ্বিকক্ষ হতে পারে। নেক্সট 55-এ দেখো রয়েছে বিচার ব্যবস্থার অস্তিত্ব ব্যতি রেখে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না। কথাটি কে বলেছেন? অধ্যাপক গার্নার বলেছেন। কে? অধ্যাপক গার্নার। 56 ন্যায় বিচারের দীপ শিখাটি অধিকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, বলেছেন কে? লর্ড ব্রাইস। লর্ড ব্রাইস এই কথাটি বলেছিলেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্কু। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্কু। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের 57 কোশ্চেন আনসার। প্রথমেই কনসেপ্ট দেখে নিয়েছি, তারপর আমরা 57টা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের কাছে এই ক্লাসটা অনেকটাই হেল্পফুল লেগেছে। সো ফ্রেন্ডস, দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে টেটের জন্য। তো তোমাদের যদি টেট 1, টেট 2, STGT যেই নোটসের প্রয়োজন হয়, একদম কোয়ালিটিফুল, খুব সুন্দর একটা নোটসের প্রয়োজন হয়, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। এবং যারাই আমাদের থেকে নোটসগুলো নেবে সেটার সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, পেয়ে যাবে স্পেশাল অনলাইন মক টেস্টের সুযোগ তোমরা পেয়ে যাবে। আর তাছাড়া যদি অফলাইন তোমাদের কোনো মক টেস্টের সিরিজের প্রয়োজন হয়, সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো। টেটের রিলেটেড যেটাই তোমাদের প্রয়োজন, সায়েন্স, আর্টস, বেঙ্গলি, ককবরক, CDP, ইংলিশ, SST সায়েন্স, যেটাই প্রয়োজন সবটাই অ্যাভেলেবেল রয়েছে। যেটা প্রয়োজন সেটাই তোমরা নিতে পারো। ক্লাস হলে ক্লাস,
মক টেস্ট হলে মক টেস্ট, আর স্টাডি মেটেরিয়ালস হলে স্টাডি মেটেরিয়ালস, সবগুলোই আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারে অ্যাভেলেবেল রয়েছে। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ক্লাস। তো আশা করি ভালো লেগেছে, তোমাদের কাছে হেল্পফুল লেগেছে। আর খুব শীঘ্রই তোমরা নেক্সট ক্লাসও পেয়ে যাবে। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে দ্য সাকসেস মাস্টারের পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।